আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই বাড়িতে আছো এবং সবাই নিরাপদে আছো। কোভিড-19 এর এই সংক্রমণের সময় সংসদ টেলিভিশনে নিয়মিত তোমাদের ক্লাস কার্যক্রম চলছে। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীরা সেখানে রুটিন মাফিক নিজ নিজ বিষয়ের উপর প্রতিদিন ক্লাস দিচ্ছেন। তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে, সেই ক্লাসের বাড়ির কাজগুলো তোমরা অবশ্যই করবে। পাশাপাশি মুজাফফরগঞ্জ আলী নওয়াব হাই স্কুল ও কলেজের নামে একটি লাইভ পেজ খোলা হয়েছে। অত্র প্রতিষ্ঠানের সম্মানীয় অধ্যক্ষ জনাব মোহাম্মদ আব্দুল মান্নান মজুমদার স্যারের নির্দেশনায় অত্র প্রতিষ্ঠানের সম্মানীয় সকল শিক্ষক মণ্ডলীরা নিজ নিজ বিষয়ের উপর সেখানে ক্লাস দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় আমি মোহাম্মদ শরীফ হোসেন, সহকারী শিক্ষক, মুজাফফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় ও কলেজ, আজকে তোমাদের সামনে আমি একটি অনলাইন ক্লাস নিয়ে এসেছি। অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের তোমাদের একটি চ্যাপ্টার বিশেষের শ্রেণী বিভাগ, আজকে আমরা সেটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো সবাই পাঠ শিরোনামটি খাতায় লিখে নেই। সেটি হচ্ছে কি বিশেষের শ্রেণী বিভাগ। তো বিশেষের শ্রেণী বিভাগ শেখার আগে আমরা বিশেষ্য কি সেটা একটু জেনে নিব। তাহলে তোমরা কি বলতে পারবে বিশেষ্য কি? হ্যাঁ, অনেকেই ঠিক বলেছ। যে কোনো কিছুর নামকেই বিশেষ্য বলে। আমাদের চারপাশে আমরা বিভিন্ন কিছু দেখি, ঠিক আছে? যেমন এখন এই যে তোমরা মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে যে তোমরা অনলাইন ক্লাসটি দেখছো, এই মোবাইল বা কম্পিউটারে কিন্তু একটি নাম, এটিও একটি বিশেষ্য। এই যে আমার হাতে মার্কার দেখতে পাচ্ছ, এটিও বিশেষ্য। আমার পিছনে হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ, এটিও বিশেষ্য। এই রুমে চেয়ার, টেবিল, ফ্যান, লাইট, এগুলো যত কিছুই আছে সবগুলোই বিশেষ্য। অর্থাৎ বিশেষ্য বলতে যে কোনো কিছু, ব্যক্তি, বস্তু, যে কোনো কিছুর নামকেই কি বলা হয়? বিশেষ্য বলা হয়। তাহলে আমরা বিশেষ্য জানতে পারলাম। এবার আমরা কি শিখব? বিশেষ্যের শ্রেণী। বিশেষ্য হচ্ছে 6 প্রকার, কিন্তু আমাদের অষ্টম শ্রেণীর বইয়ে এখানে 4টা প্রকারের দেওয়া আছে। তারপরও আমি তোমাদের আজকে 6টা প্রকার নিয়ে আলোচনা করব। প্রথমে যে 4টা আছে আগে সেই 4টাকে সিরিয়ালি সাজাবো, তারপরে বাকি 2টা নিয়ে আলোচনা করব, কারণ এটা তোমাদের পরবর্তী ক্লাসে তোমাদেরকে সাহায্য করবে। তো 6 প্রকারের প্রথম যেটা, 1 নম্বরটা হচ্ছে সংজ্ঞা বা ব্যক্তিবাচক বিশেষ্য। প্রথমটা হচ্ছে নাম কি? সংজ্ঞা বা ব্যক্তিবাচক বিশেষ্য। আমাদের পরীক্ষায় এই সংজ্ঞা বা ব্যক্তিবাচক বিশেষ্যটা খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে শুনবে যে সংজ্ঞা বা ব্যক্তিবাচক বিশেষ্যটা কি। এই সংজ্ঞা বা ব্যক্তিবাচক বিশেষ্যটা হচ্ছে যেটা দ্বারা, আমরা তো বলেছি বিশেষ্য মানে হচ্ছে যে কোনো কিছুর নাম, কিন্তু নির্দিষ্ট করে 3টা জিনিসের নাম যদি বোঝায় তাহলে সেটা হবে সংজ্ঞা বা ব্যক্তিবাচক বিশেষ্য। সেই 3টা কি আসো আমরা একটু জেনে নিই। প্রথম নাম্বারটা হচ্ছে কোনো ব্যক্তির নাম, দ্বিতীয়টা হচ্ছে ভৌগোলিক স্থানের নাম, আর 3 নম্বরটা হচ্ছে কোনো গ্রন্থের নাম। গ্রন্থ অর্থ বই, কোনো গ্রন্থের নাম। যদি নির্দিষ্ট শুধু এই 3টা নামকে বোঝায় তাহলে তোমরা বুঝে যাবে যে সেটা হচ্ছে সংজ্ঞা বা ব্যক্তিবাচক বিশেষ্য। যেমন আমি একটা ব্যক্তির নাম বলি, সেটা হচ্ছে রাফি। এটা দ্বারা একটা ব্যক্তিকে বোঝানো হয়। তাহলে এখন পরীক্ষায় যদি আসে রাফি এটি কোন পদ, আমরা সবাই জানবো বিশেষ্য পদ, কিন্তু যদি বিশেষের শ্রেণী বিভাগ করতে বলে যে রাফি এটি কোন বিশেষ্য, তাহলে কি হবে বলো? হ্যাঁ, ধন্যবাদ, সেটা হবে সংজ্ঞা বা ব্যক্তিবাচক বিশেষ্য। একইভাবে ভৌগোলিক স্থানের নাম, একইভাবে কি
ভৌগোলিক স্থানের নাম। আমরা কোথায় থাকি? কুমিল্লা, তাই না? তাহলে এই যে আমি ভৌগোলিক স্থানের একটা নাম বললাম কুমিল্লা, তাহলে কুমিল্লা এটা কি বাচক বিশেষ্য? এটা হচ্ছে সংজ্ঞা বা ব্যক্তিবাচক বিশেষ্য। ঠিক আছে? গ্রন্থের নাম আমরা কি পড়ছি? বাংলা ব্যাকরণ ও রচনা সম্ভার বইটা পড়ছি, ঠিক না? তাহলে যে কোনো গ্রন্থের নাম হলো সেটাও কি সংজ্ঞা বা ব্যক্তিবাচক বিশেষ্য। ঠিক আছে? যে কোনো বই, তোমরা উপন্যাস পড়েছো, নাটক পড়েছো, যে কোনো বই, মনে করো নজরুলের অগ্নিবীণা, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি, এগুলো হচ্ছে কি গ্রন্থের নাম, এবং এগুলোও হবে কি ব্যক্তিবাচক বিশেষ্য। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আমরা পরবর্তীটাতে যাচ্ছি। এটা সবাই বুঝতে পেরেছো না? ধন্যবাদ। তাহলে এবার আসো আমরা 2 নাম্বারটাতে যাই। এটা মুছে দিচ্ছি। সবাই নিশ্চয়ই ভিডিওটি পজ করে খাতায় তুলে নিয়েছো। এরপর আসো আমরা দ্বিতীয়টিতে যাচ্ছি। আমরা এখন দ্বিতীয়টি যাব। দ্বিতীয়টি হচ্ছে শ্রেণী বা জাতিবাচক বিশেষ্য। শ্রেণী বা জাতিবাচক বিশেষ্য। এখন আমরা এটা সম্পর্কে যাব, কারণ এইটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে? শ্রেণী বা জাতিবাচক বিশেষ্য বলতে যে বিশেষ্য দ্বারা, সংখ্যাটা লিখো, যে বিশেষ্য দ্বারা ওই জাতীয় সকলকে বোঝায় তাকে শ্রেণী বা জাতিবাচক বিশেষ্য বলে। তাকে শ্রেণী বা জাতিবাচক বিশেষ্য বলে। এখন এখানে তোমরা মনে রাখবে এই কথাটা, সকল, অর্থাৎ শ্রেণী বা জাতি দ্বারা সকলকে বোঝায়। আমরা কি জানি? নিশ্চয়ই আমরা মানুষ, ঠিক না? এখন আমি যে বললাম মানুষ, এখন মানুষ দ্বারা কি তুমি নির্দিষ্ট কয়েকটা স্থানের মানুষকে বুঝো, যে কুমিল্লা অঞ্চলের মানুষ বা বাংলাদেশের মানুষ? এমনটি তো না, তাই না? মানুষ বলতে পৃথিবীতে, পুরো পৃথিবীতে যত মানুষ আছে সকলকে বোঝায়। মানুষ বলতে কি শুধু বাংলাদেশের বা কুমিল্লার মানুষকে বোঝায়? আমরা যে কুমিল্লাতে থাকি তা কিন্তু না। মানুষ বলতে কি বোঝায়? সম্পূর্ণ পুরো পৃথিবীতে যা আছে। ঠিক একইভাবে গরু, এখন গরু বললে এটা কি শুধুমাত্র বাংলাদেশের গরুকে বোঝায়, ভারতের গরুকে বোঝায় না? হ্যাঁ, পৃথিবীতে যত গরু আছে সকলকে বোঝালে সেটা হবে কি শ্রেণী বা জাতিবাচক। অনুরূপভাবে বই, কোনো নির্দিষ্ট করে বাংলা ব্যাকরণের বই না বা গীতাঞ্জলি অগ্নিবীণা না, পৃথিবীতে যত বই আছে, অর্থাৎ যেই শ্রেণীর সকলকে যদি বোঝায়, এই কথাটা তোমাকে এই জন্য আমি আন্ডারলাইন করে দিচ্ছি। শ্রেণী বা জাতিবাচক বিশেষ্য হচ্ছে যে বিশেষ্য দ্বারা ওই জাতীয় সকলকে বোঝাবে তাকে বোঝাবে শ্রেণী বা জাতিবাচক বিশেষ্য। বুঝতে পেরেছ? এবার 3 নাম্বারটা আসো। এই 2 এবং 3 এর মধ্যে একটু পার্থক্য, সমষ্টিবাচক। তাহলে চলো আমরা এবার 3 নাম্বারটায় চলে যাচ্ছি, সমষ্টিবাচক বিশেষ্য। এইটার মধ্যে আর শ্রেণীবাচক একটু ঝামেলা হয়ে যায়, কিন্তু আজকে এই ভিডিওটি দেখলে তোমাদের আর সে ঝামেলাটা থাকবে না। আমরা জাতিবাচক বা শ্রেণীবাচক বিশেষ্য পড়েছিলাম যে বিশেষ্য পদ দ্বারা ওই জাতীয় সকলকে বোঝাবে, আর সমষ্টিবাচক হচ্ছে
যে বিশেষ্য দ্বারা ওই জাতীয় অনেককে বা কিছুকে বোঝাবে তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলে। তাকে কি বলা হয়? সমষ্টিবাচক বিশেষ্য বলে। আমরা যে ওখানে সকলকে আন্ডারলাইন করেছিলাম, এখানে অনেককে বা কিছুকে। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, স্যার সকলকে আর অনেককে একই তো? এক নয়। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে বুঝে যাবে যে এক নয়। মনে করো তোমরা ক্লাসে 50 জন শিক্ষার্থী। এখন আমি যদি বলি যে আজকে 50 জন শিক্ষার্থীর মধ্যে 42 জন শিক্ষার্থী উপস্থিত আছে, তাহলে কি সকলে উপস্থিত আছে? নিশ্চয়ই নয়, অনেকেই উপস্থিত আছে। আর যদি বলি আজকে 50 জনের মধ্যে 50 জনই উপস্থিত আছে, তখন আমি বলতে পারবো যে আজকে সকলে উপস্থিত আছে। আশা করি অনেককে আর সকলে ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এবার আসো আমি একটা উদাহরণ দিই। যেমন আমি লিখলাম সেনাবাহিনী। এখন এই যে সেনাবাহিনী আমি লিখলাম, সেনাবাহিনী বলতে কাদেরকে বোঝায়? মানুষকেই তো বোঝায়। কিন্তু পৃথিবীতে যত মানুষ আছে সবাই কি সেনাবাহিনী, নাকি নির্দিষ্ট কয়েকটা মানুষকে বোঝায় যারা সেনাবাহিনীতে চাকরি করে? এখানে কি সেনাবাহিনী বলতে কিছু মানুষকে বোঝাচ্ছে না? কিছু বা পুরো বাংলাদেশে অনেক মানুষ আছে, অনেক মানুষকে বোঝাচ্ছে। অর্থাৎ তুমি একটু ভেবে দেখো, এখানে সেনাবাহিনী বলতে কি পৃথিবীর যত মানুষ আছে সকলকে কি বোঝাচ্ছে? না। তাহলে সকলকে কথাটা যেহেতু তাই, তাহলে আমি এটাকে কখনোই জাতিবাচক বিশেষ্য বা শ্রেণীবাচক বিশেষ্যতে নিতে পারছি না। যেহেতু অনেককে বা কিছু সংখ্যক লোককে বোঝাচ্ছে, কিছু সংখ্যক মানুষকে বোঝাচ্ছে, তাহলে আমি এটাকে সমষ্টিবাচকে নিতে। তা আমি বললাম দেখো গরুর পাল, যে সেখানে একটি গরুর পাল দেখা যাচ্ছে। এখন এই গরুর পাল বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় থাকতে পারে, কিন্তু পৃথিবীর সমগ্র গরুকে কিন্তু বোঝাচ্ছে না, নির্দিষ্ট অনেকগুলোকে বা কিছু সংখ্যক গরুকে বোঝানো হচ্ছে। যেখানে একটা গরুর পাল দেখেছি, অর্থাৎ কয়েকটা গরুকে দেখা হচ্ছে, নির্দিষ্ট কয়েকটা গরু। তাহলে এটা কি হবে? এটা হবে সমষ্টিবাচক। মনে রাখবা, যদি সবগুলোকে বোঝায়, সকলকে বোঝায়, তাহলে এটা জাতিবাচক। আর যদি ওই সকলের কিছু অংশকে বোঝায়, তাহলে সেটা হবে কি? সমষ্টিবাচক বিশেষ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো 4 নম্বর, ভাববাচক বিশেষ্য। দেখো ভাববাচক বিশেষ্য যে বিশেষ্য দ্বারা ক্রিয়ার ভাবকে বোঝাবে, ক্রিয়ার ভাবকে বোঝাবে তাকে ভাববাচক বিশেষ্য বলে। তাকে ভাববাচক বিশেষ্য বলে। অর্থাৎ কোন কাজের যে ভাব সেটাকে বোঝাবে, কাজ করাটাকে বোঝাবে, কিন্তু সেটা একটা নাম থাকে, তাহলে সেটাকে বলা হবে কি? ভাববাচক বিশেষ্য। যেমন মনে করো আমি 3টা শব্দ লিখি। দেখো আমি দেখি, তুমি দেখো, সে দেখ। একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু
কি পরিবর্তন হয়েছে? কর্তা পরিবর্তন হয়েছে। আর অনেক সময় কাল পরিবর্তন হয়, টেন্স বা ক্রিয়া বা সময় পরিবর্তন হয়। তো কর্তার কারণে ক্রিয়া কিন্তু একই, একবার হচ্ছে দেখি, একবার হচ্ছে দেখো, আর একবার হচ্ছে দেখে, কিন্তু কাজটা কিন্তু একই। কাজটা হচ্ছে কি? দেখা। মূলত তোমার কাজটা কি? দেখা। এখন আমি যদি এমন একটা নাম শব্দ বলি যেটা দ্বারা এই দেখা জিনিসটাকে প্রকাশ করে, অর্থাৎ ক্রিয়ার ভাবটাকে প্রকাশ করে, ক্রিয়াকে প্রকাশ করে, তাহলেই সেটা হবে ভাববাচক বিষয়। যেমন আমি মনে করলাম, আমি একটা উদাহরণ দিই, কোটবাড়ি দর্শন করে এলাম। তাহলে এখানে কাজটা কি ছিল? দেখা না? কিন্তু দেখাটা দেখো আমরা একটা নাম হিসেবে ব্যবহার করেছি, সেটা কি? দর্শন। দেখাটাকে আমরা কি করেছি? দর্শন করেছি। তাহলে এই দর্শন দ্বারাও কিন্তু কি প্রকাশ করছে? ক্রিয়ার ভাবটাকে প্রকাশ করছে, ক্রিয়াটাকে প্রকাশ করছে। তাহলে এটা কি হবে? ভাববাচক বিশেষ্য। যেমন আরো মনে করো, আমি খাই, আমরা ভোজন করে এলাম, অর্থাৎ আমি যে খেয়েছি, খাওয়াটা আমার কাজ, সেটাকে আমি ভোজন শব্দটা দ্বারা সেই কাজটাকে প্রকাশ করেছি। বুঝতে পেরেছ? এই চারটাই আমাদের অষ্টম শ্রেণীর বইতে আছে, তোমাদের জন্য এই চারটাই বেশি ইম্পর্টেন্ট। এরপরও যেহেতু বিশেষ্যটা ধরেই ফেলেছি, আর দুইটা বাকি কেন রাখবো? তো তোমরা যদি চাও আমি শেষ করে দিচ্ছি, তোমরা দেখো। আর যদি মনে করো যে না, আমাদের বইয়ে চারটাই আছে, এই চারটাই শিখবো, তাহলে তোমরা এখান থেকেই বিদায় নিতে পারো। ঠিক আছে? 5 নম্বরটায় যাচ্ছি। 5 নম্বরটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। 5 নম্বরটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। যে বিশেষ্য দ্বারা, গুণবাচক বিশেষ্য হচ্ছে কোনো গুণের নাম বোঝাবে, যে বিশেষ্য দ্বারা গুণের নাম বোঝাবে তাকে গুণবাচক বিশেষ্য বলে। তাকে গুণবাচক বিশেষ্য বলে। এখানে তোমাকে আরেকটা কথা মনে রাখতে হবে, গুণবাচক বিশেষ্যের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে মানুষ গুণটা লাভ করে, যে গুণটা যেটা যেটা থাকার কারণে মানুষ গুণ লাভ করে, সেটি কিন্তু গুণবাচক বিশেষ্য। এখানে একটা কথা মনে রাখবে, যা থাকার কারণে মানুষ গুণ লাভ করে তাই গুণবাচক বিশেষ্য। তাই গুণবাচক বিশেষ্য। চলো আমরা একটা উদাহরণ দিই। যেমন আমরা একটা উদাহরণ কি দিতে পারি? আমরা একটা উদাহরণ দিই, সুন্দরী মেয়ের সৌন্দর্য আছে। হ্যাঁ, তাহলে আমরা এই মেয়েটার একটা গুণ প্রকাশ করলাম। গুণটা কি? সুন্দরী। মেয়েটার গুণটা হচ্ছে কি? মেয়েটা সুন্দরী। কিন্তু তার এই গুণটা কিসের কারণে আছে? সৌন্দর্যের কারণে আছে না? তার কাছে সৌন্দর্য আছে বিধায় সে সুন্দরী। তাহলে এই সৌন্দর্যটা হবে, এটা হবে গুণবাচক বিশেষ্য। আমি আবারও বলছি, গুণবাচক বিশেষ্য হচ্ছে কোনো কিছুর গুণ বোঝাবে, কিন্তু সেই গুণটা যেটার মাধ্যমে মানুষ লাভ করে, যে জিনিসটা থাকার কারণে সে গুণটা লাভ করে, সেটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। ঠিক আছে? অনেক সময় আমরা এটা বুঝি না যে এখানে কোনটা বিশেষ্য আর কোনটা বিশেষণ। এই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে একটা মানে দ্বন্দ্ব থেকেই যায়। তো বিশেষ্য আর বিশেষণ চেনার উপায় হচ্ছে যে, সেটা হচ্ছে মনে করো কোনো নাম শব্দের আগে বিশেষ্যের পূর্বে কখনো সেটা ব্যবহার করা যায় না। যেমন মনে করো আমি এখানে লিখলাম করম, আর লিখলাম করমতা।
এখন আমি একটা বিশেষ্য নাম লিখলাম খাবার, ঠিক আছে? এখন এখানে আমি কোনটা বসাবো, তরল খাবার না তরলতা খাবার? নিশ্চয়ই তরল খাবার। তো তখনই আমরা এটা বুঝে যাব যে বিশেষ্যের পূর্বে সেটা কি ব্যবহার করা যাবে না। যাই হোক, সেটা আমাদের এক্সট্রা নলেজ দিলাম আমি, কিন্তু মূল কথাটা হচ্ছে যে গুণবাচক বিশেষ্যটা হচ্ছে যে বিশেষ্য দ্বারা কোনো কিছুর গুণকে বোঝাবে, কিন্তু এই গুণটা যেটা থাকার কারণে তার মধ্যে সেই গুণটা আছে, সেইটাই হচ্ছে গুণবাচক বিশেষ্য। আশা করি সবাই বুঝেছো। এবার লাস্ট, যেটা সবচেয়ে সহজ, এই জন্য এটাকে শেষে রেখে দিলাম। এটা একেবারেই সহজ, সেটা হচ্ছে বস্তুবাচক। সেটা হচ্ছে কি বস্তুবাচক। যে বিশেষ্য দ্বারা কোনো নির্দিষ্ট বস্তুকে বোঝাবে তাকে বস্তুবাচক বিশেষ্য বলে। বস্তুবাচক বিশেষ্য বলে, ঠিক আছে? যেমন চক, চেয়ার, টেবিল, যেটা আমি আগেই বলছি। তো এই ছিল আমাদের বিশেষ্যের শ্রেণী বিভাগ। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের বইয়ের প্রথম চারটি দেওয়া আছে, সেই চারটি তোমরা ভালো মতো শিখবে। তো আশা করি তোমরা বিশেষ্যের শ্রেণী বিভাগে আর কোনো সমস্যা থাকবে না। যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে ফোন করে জানাতে পারো, ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদের সেটি বুঝিয়ে দিতে। তো আজকে যা দিলাম এগুলোই তোমরা আবার বাসায় লিখবে, বাড়ির কাজ করবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।